15ই আগস্ট সমগ্র জাতির জন্য একটি শোকাবহ দিন। বিরোধী দলীয় নেত্রী মিথ্যা জন্মদিন পালনে তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদে ঘরমুখো মানুষের কষ্ট লাঘবে দ্রুত সড়ক মেরামত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। বাংলাদেশ ও ইউক্রেনের মধ্যে 5 বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষরিত। চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রয়োজনের সময় ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি করতে পারবে। ইউরো অঞ্চলের ঋণ সংকট নিরসনে একটি কার্যকর অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। এবং হারারেতে তৃতীয় একদিনের ম্যাচে জিম্বাবুয়ের কাছে 5 রানের পরাজয়ে সিরিজ হারল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বিটিভি ও ভিটিভি ওয়ার্ল্ডের সকালে সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সৈয়দা হামদা শেলি। সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15ই আগস্ট সমগ্র জাতির জন্য একটি শোকাবহ দিনে বিরোধী দলীয় নেত্রীর মিথ্যা জন্মদিন পালনের তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই নিন্দা জানান। বিস্তারিত জানাচ্ছেন শাখাত মুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 36তম শাহাদাত বার্ষিকী এবং 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে। এতে ভাষণ দানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 15ই আগস্ট হত্যাকাণ্ডে এত বড় শোকাবহ ঘটনার পরও তিনি সবকিছু হারিয়ে রাজনীতিতে এসেছেন শুধু জনগণের কল্যাণের ব্রত নিয়েই। আজকে আমার রাজনীতি শুধু দেশের মানুষের জন্য। আমি আল্লাহর কাছে সবসময় একটাই দোয়া চাই যে আমার এই হাত দিয়ে যেন মানুষের কল্যাণ হয়, অকল্যাণ যেন আমি না করি। দেশের মানুষের জন্য মুক্তি আমরা আনতে পারি, অর্থনৈতিক মুক্তি যেন আমরা নিশ্চিত করতে পারি, দেশের মানুষের জীবনটা যেন একটু সুন্দরভাবে চলে, আমরা যেন সেই ব্যবস্থা করতে পারি। 15ই আগস্ট মা বাবা ভাই আমি সব হারিয়েছি। আমার মতো অবস্থায় কারো পক্ষে এই ধরনের রাজনীতি করা বা কাজ করা সম্ভব না। আমি পারছি শুধু একটাই কারণে, যে পিতার বড় সন্তান হিসেবে সব সময় তার পাশে থেকে তিনি যে বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করতেন, বাংলাদেশের মানুষের প্রতি তার যে গভীর ভালোবাসা ছিল, যে মমত্ববোধ ছিল, বাংলাদেশের মানুষকে তিনি চেয়েছিলেন এদেশের মানুষ দুবেলা পেট ভরে খাবে, একটু বাসস্থান পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে এবং বাংলাদেশ হবে বিশ্ব সবাই উন্নত সমৃদ্ধ সোনার বাংলা। আমি যেহেতু সন্তান হিসেবে জানি, তাই সেই সব হারাবার বেদনা বুকে নিয়েও আমি শুধু জনগণের সেবা করার জন্যই কাজ করে যাচ্ছি। আমার কাছে ক্ষমতা বড় কথা নয়, জনগণের আস্থা বিশ্বাস ভালোবাসাই আমার কাছে কাম্য, কিন্তু ক্ষমতায় থেকে শুধু জনগণের কল্যাণের জন্য কাজ করা এটাই আমার লক্ষ্য। কাজে সেই লক্ষ্য নিয়েই আমি এই শোক ব্যথা বেদনা বুকে নিয়েও আজ শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফেলে সোনার বাংলা গড়ে তুলবেন, সেই সোনার বাংলা গড়ে তোলার জন্যই আমি কাজ করে যাচ্ছি। শেখ হাসিনা 15ই আগস্ট সারা জাতির জন্য একটি শোকাবহ দিনে বিরোধী দলীয় নেত্রীর মিথ্যা জন্মদিন পালনের তীব্র সমালোচনা করেন। 15ই আগস্ট কিসের জন্য, কেন একটা মিথ্যা জন্মদিন বানিয়ে, যে জন্মদিনটা আবিষ্কারই হয়েছে 93 সাল থেকে, সেই মিথ্যা জন্মদিন পালন করে কি বুঝাতে চাচ্ছে? খুনিদের প্রতি একাত্মতা ঘোষণা করতে চাচ্ছে, বা এই হত্যাকাণ্ড হয়েছে বলে তার আনন্দ প্রকাশ করতে চাচ্ছে? তাছাড়া আর কি হতে পারে? কিসের উল্লাস? সেটাই আমার প্রশ্ন। যে শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করে ফুর্তি দেখাতে পারে, তার হাত দিয়ে বাংলার জনগণের কোনোদিন কল্যাণ হতে পারে না। যাদের ভিতরে এত প্রতিহিংসা পরায়ণতা, যাদের ভিতরে এত হিংসা, এত প্রতিহিংসা পরায়ণতা, তাদের দিয়ে এদেশের মানুষের কোনো কল্যাণ হতে পারে না। প্রধানমন্ত্রী মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দেশ গড়ার কাজে সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে এতে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মশা আরেফিন সিদ্দিক, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শাখাওয়াত মুন, বাংলাদেশ টেলিভিশন। ঈদে ঘরমুখো মানুষের কষ্ট লাঘবে দ্রুত সড়ক মেরামত কাজ সম্পন্ন করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন তার মন্ত্রণালয়ের কর্মকাণ্ড উপস্থাপন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বর্তমান সরকারের আমলে যে সংখ্যক রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ করা হয়েছে তা সন্তোষজনক বলে বৈঠকে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিগত বিএনপি জামায়াত জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকার এই দুই সরকারের মোট 7 বছরে কোন প্রকার সংস্কার কাজ না হয় ঢাকা ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন সড়কে খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। বৈঠকে জানানো হয়, ইতোমধ্যে বেশ কিছু সড়কের সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। বাকি সড়কগুলো মেরামতের কাজ শীঘ্রই শেষ হবে। এই ব্যাপারে প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় অর্থ ছাড় করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত বিএনপি জামায়াত জোট সরকারের 5 বছর ও তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর এবং বর্তমান সরকারের 2.5 বছর সহ মোট 9.5 বছরে সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রে কোন আমলে কত টাকা খরচ করা হয়েছে তার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদানের জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দেন। প্রধানমন্ত্রী অবিলম্বে বিআরটিসির আন্তজেলা বাস সার্ভিস চালুর নির্দেশ দেন। এ সময় তাঁকে জানানো হয়, সংস্থার 300 বাস রাস্তায় চলাচলের জন্য প্রস্তুত রয়েছে। আগামী 21শে অগস্ট ঢাকা রংপুর রুটে এক্সপ্রেস ট্রেন চালু প্রসঙ্গে প্রধানমন্ত্রী এই ট্রেনে যাত্রী বহনের পাশাপাশি শাকসবজি সহ মালামাল পরিবহনের ব্যবস্থা রাখারও নির্দেশ দেন। শেখ হাসিনা সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন সম্পর্কে চালক ও যাত্রী সহ সকলকে সচেতন করে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমাম ও ড. মশিউর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, অর্থ সচিব মোহাম্মদ তারিক ও যোগাযোগ সচিব মোজাম্মেল হক সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। কয়েকদিন বন্ধ থাকার পর গত রাত থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল রুটে বাস চলাচল শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের আগেই সব সড়ক মেরামতের নির্দেশ দেয়। যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল বিকেলে ঢাকা গাজীপুর ময়মনসিংহ সড়ক পরিদর্শনে যান। সেখান থেকে সন্ধ্যায় পরিবহন মালিক সমিতির নেতাদের নিয়ে তিনি যান মহাখালী বাস টার্মিনালে। মন্ত্রীর সাথে বৈঠকের পর বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বাস চলাচল শুরুর ঘোষণা দিলে পরিবহন মালিকরা টিকিট বিক্রি শুরু করেন। এর আগে যোগাযোগ মন্ত্রী সহ মালিক সমিতির নেতারা মহাখালী বাস টার্মিনালে সাংবাদিকদের কাছে সড়কের বর্তমান অবস্থা তুলে ধরেন। এ সময় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালাম, যোগাযোগ সচিব মোহাম্মদ মোজাম্মেল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। গতকাল অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উপর এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা জানান। তিনি বলেন, 3 দিনের এই সম্মেলনে 44টি দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবে। রিপোর্ট করছেন হুমায়ুন কবির। সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন যথাযথভাবে উদযাপনের কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এক সভা আজ অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তথ্য এবং সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জি.এম. কাদের, পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট শাহেরা খাতুন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে ব্রিফিংকালে তথ্য এবং সংস্কৃতি মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে দেশের সংস্কৃতি ও ভাষাকে বিশ্বের কাছে তুলে ধরতে আগামী 21, 22 ও 23শে ফেব্রুয়ারি সংস্কৃতি বৈচিত্র্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের 44টি দেশের সংস্কৃতি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানানো হবে। এই সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক আন্তর্জাতিক একটা সম্মেলন আমরা ঢাকাতে করব। সেই বিষয়ে এই সাউথ ইস্ট এশিয়ার 44টি দেশ
আমরা বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে একটা কালচারাল ডাইভার্সিটি সংক্রান্ত ইউনেস্কো আমাদেরকে এই রিজনে এই কনভেনশনটা করার জন্য একটা প্রস্তাব দিয়েছে যে আমরা এটা এই বাংলাদেশে করব। আপনারা জানেন আমাদের ভাষা, ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্য এগুলো অত্যন্ত হাজার বছরের, সেগুলো তুলে ধরবো বাংলাদেশে। এটা ছাড়াও ঢাকার বাইরেও হয়তো আমরা কোনো জায়গায় ধরেন আমাদের এই যে সোনারগাঁয়ে আমাদের নিয়ে যাওয়ার প্রোগ্রাম হয়তো করব। এই ধরনের আমরা কর্মসূচি দিচ্ছি। 3 দিনব্যাপী সংস্কৃতি বৈচিত্র্য বিষয়ক আন্তর্জাতিক এই সম্মেলন বাংলাদেশের 3টে স্থানে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা হবে এবং দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটবে। হুমায়ুন কবির, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। ইউক্রেনের সাথে 5 বছর মেয়াদী এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রয়োজনের সময় ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি করতে পারবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও ইউক্রেনের কৃষিনীতি ও খাদ্যমন্ত্রী মিকালো প্রিসিয়াজুনক নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং পররাষ্ট্র সচিব নিজারুল কায়েস উপস্থিত ছিলেন। খাদ্যমন্ত্রী বলেন, সমঝোতা স্মারক অনুযায়ী খাদ্যশস্য আমদানির সময় আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী মূল্য পরিশোধ করতে হবে। একই সাথে পণ্য পরিবহন এবং সরবরাহের শর্ত আন্তর্জাতিক বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হবে। কৃষি, কেমিক্যাল ও টেকনোলজি খাতে ইউক্রেন সরকারকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গতকাল রাজধানীর একটি হোটেলে ইউক্রেনের কৃষিনীতি ও খাদ্যমন্ত্রী মিকালো প্রিসিয়াজুনক এর সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই আমন্ত্রণ জানান। ইউক্রেনের খাদ্যমন্ত্রী তথ্য ও প্রযুক্তি খাতে আধুনিক টেকনোলজি সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করেন। বিনিয়োগের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন সফররত ইউক্রেনের খাদ্যমন্ত্রী। আধুনিক বাংলা কবিতার পুরোধা পুরুষ কবি শামসুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ১৯২৯ সালে পুরনো ঢাকার মাহতজুলিতে জন্ম নেওয়া কবি শামসুর রহমান কবিতার স্বপ্নভুবনে প্রবেশ করেন মাত্র ১৮ বছর বয়সে। ১৯৬০ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। আর পেছনে ফেরা নয়, এরপর শুধুই নিজেকে ছাড়িয়ে যাওয়ার পালা। ৭১-এ তাঁর কবিতা জাতিকে প্রেরণা যোগায় মুক্তিযুদ্ধে। ২০০৬ সালের এই দিনে প্রয়াণ ঘটে বাংলা সাহিত্যের এই অসামান্য শিল্পস্রষ্টার। সুজন হালদারের রিপোর্ট। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। ৩০-এর ৫ মহান কাব্যস্রষ্টার হাত ধরে বাংলা কবিতায় আধুনিকতার যে ছোঁয়া লাগে ৫০ এবং ৬০-এর দশকে এসে তা নতুন মাত্রা লাভ করে। প্রেম, দ্রোহ, সত্য, সুন্দরের অবিমিশ্রিত কাব্য প্রয়াসে বাংলা কবিতা আরো বেশি শিল্পিত এবং পাঠক নন্দিত হয়ে ওঠে। প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে কাব্য প্রয়াসের মধ্য দিয়ে কবিতার এই বাক বদলে নেতৃত্বের আসলে প্রতিষ্ঠিত হন কবি শামসুর রহমান। কখনো কবিতার জন্য কবিতা, আবার কখনো বা মানবতা মুক্তির জন্য কবিতা লিখে শামসুর রহমান ঋদ্ধ করেন কবিতার বর্ণাঢ্য সংসার। শামসুর রহমান তার কবিতার উপাদান সংগ্রহ করেছেন চারপাশের পৃথিবী, প্রতিদিনকার পথ চলা এবং সমাজের নানা সংগতি অসঙ্গতি থেকে। আসাদের ষাট, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, কিংবা স্বাধীনতা তুমির মতো কালজয়ী কবিতা তাকে যেমন মর্যাদা দিয়েছে অসামান্য কাব্যস্রষ্টার, তেমনি জাতিকে জুগিয়েছে মুক্তির প্রেরণা। দেশের তাবৎ সংকট মুহূর্তে, দেশের বিভিন্ন প্রয়োজনের মুহূর্তে তিনি দেশের মানুষের মুক্তির কথা যেভাবে কাব্যিক মাধুর্যের সঙ্গে মিশিয়ে পরিবেশন করেছেন, এমন বাংলা ভাষার আর কোনো কবি করেননি। তিনি যেভাবে বঙ্গবন্ধুর কথা তার কবিতায় নিয়ে এসছেন, তিনি যেভাবে গ্রিক প্রতীক, গ্রিক মিথকে ব্যবহার করে নিয়ে এসছেন, এই যে কাজগুলো শামসুর রহমান করেছেন তা নিঃসন্দেহে খুব বড় মাপের একজন কবির পরিচয় প্রদান করে। মানুষের মুক্তির জন্য কবিতার চেনা জগৎ ছেড়ে শামসুর রহমান কখনো আবার নেমে এসেছেন রাজপথে। সভা সমিতিতে মিছিলে নেতৃত্ব দিয়েছেন সাহসী যোদ্ধার মতো। দেশ যখনই দুঃসময়ের মুখোমুখি হয়েছে তখনই শামসুর রহমান এগিয়ে এসেছেন মানবতা মুক্তির অগ্রনায়ক হয়ে। যে কারণে জীবিত অবস্থায় একজন বড় কবির পাশাপাশি একজন বড় মাপের মানুষ হিসেবে জননন্দিত হয়ে উঠেছিলেন কবি শামসুর রহমান। আমার সৌভাগ্য এবং সুযোগ ঘটেছিল ঘনিষ্ঠভাবে শামসুর রহমানকে দেখবার। ওই রকম অমায়িক, সজ্জন, বিনয়ী
একজন মানুষ খুব বেশি দেখা যায় না। তার মুখে সবসময় একটা শিশু সুলভ লাজুক হাসি ফুটে থাকত। কি সুপুরুষ ছিলেন তিনি। সবকিছু মিলিয়ে শামসুর রহমান আমাদের স্মৃতিতে চির উজ্জ্বল হয়ে থাকবেন। মাটি মানুষের এই প্রিয় কণ্ঠস্বর সবসময় গিয়েছেন প্রগতির গান। অন্ধকারের দেয়াল ভেঙে নতুন আলোয় পা রাখবে বাংলাদেশ, মৃত্যুর পূর্বক্ষণে লালন করেছেন এমন স্বপ্ন। আমি থাকবো না, কিন্তু দেশ বদলাবে, মানুষ বুঝবে, মানুষ তাদের দেশ নিজের মতো করে তৈরি করবে। বন্দি শিবির থেকে রৌদ্র কলটিতে ইকারুসের আকাশ ফিরিয়ে নাও ঘাতক কাটা, উত্তর বাংলাদেশের হৃদয় স্বপ্নের স্বপ্নে বেঁচে আছে। না বাস্তব না দুঃস্বপ্ন সহ শতাধিক কাব্যগ্রন্থ, গল্প, উপন্যাস ও প্রবন্ধ লিখছেন শামসুর রহমান। সাহিত্যকর্মে স্বীকৃতি স্বরূপ লাভ করেছেন বাংলা একাডেমি ও কৃষি পদক সহ নানা পুরস্কার। তবে সবচেয়ে বড় পুরস্কার তিনি লাভ করেছেন অসংখ্য মানুষের ভালোবাসা, যে ভালোবাসায় এখনো তিনি বেঁচে আছেন পাঠকের হৃদয়ে, জাতির অস্তিত্বের সাথে মিলেমিশে বেঁচে থাকবেন আরো অনেক অনেক দিন। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে। এ স্বাধীনতা। সুজন হালদার, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্স এবং জার্মানির নেতৃবৃন্দ ইউরো অঞ্চলের ঋণ সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে এই অঞ্চলের জন্য একটি কার্যকর অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ইউরো অঞ্চলের জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক এবং আর্থিক নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। মার্কেল বলেন, পর্যায়ক্রমে এই ধরনের অর্থনৈতিক প্রক্রিয়ার ক্ষেত্রে সমন্বয় সাধন করা হবে। উভয় নেতা আরও রাজস্ব বাড়ানোর জন্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে করারোপের উপর গুরুত্ব আরোপ করেন। গাদ্দাফির অনুগত সৈন্যরা লিবিয়ার উপকূলীয় শহর জাউইয়ার নিয়ন্ত্রণ গ্রহণের জন্য বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। সরকারি সৈন্য এবং বিদ্রোহীরা উভয় রাজধানী ত্রিপোলি থেকে 50 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহরটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। জাউইয়া ত্রিপোলি ও তিউনেসিয়া সীমান্তের মধ্যে সড়ক সংযোগ স্থাপন করেছে। ন্যাটো বলেছে, সমন্বিতভাবে হামলা চালানোর মতো শক্তি গাদ্দাফি বাহিনীর এখন আর নেই। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেটা বলেছেন, গাদ্দাফির পতন ঘনিয়ে আসছে। ভারত গণতান্ত্রিক প্রতিবাদ বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছে। দুর্নীতি বিরোধী আন্না হাজারির কর্মীর অনশন ধর্মঘট বন্ধ করতে 1300 লোককে গ্রেফতার করা হয়। প্রস্তাবিত নতুন দুর্নীতি বিরোধী আইনের বিরুদ্ধে অনশন ধর্মঘটের কয়েক ঘণ্টা আগে দুর্নীতি বিরোধী কর্মী আন্না হাজারিকে গ্রেফতার করা হয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, বিক্ষোভকারীরা পুলিশের শর্ত না মানায় এসব লোককে আটক করা হয়েছে। হাজারিকে 1 সপ্তাহের জন্য দিল্লির একটি কারাগারে আটক রাখা হয়েছে। তবে গ্রেফতারের পরপরই ভারত সরকার আন্না হাজারিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিলে তার শত শত সমর্থক কারাগারের বাইরে ভিড় জমায়। এবারে খেলার খবর। ক্রিকেট। হারারেতে 5 ম্যাচের সিরিজ নির্ধারণী তৃতীয় একদিনের ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে জিততেও হেরে গেল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সফরকারীরা হারে 5 রানে। এই পরাজয়ে 5 বছরের মধ্যে জিম্বাবুয়ের কাছে প্রথম সিরিজ হারল বাংলাদেশ। হারারের স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে তাতেঙ্গা তাইবুর 83 এবং হ্যামিল্টন মাস্তাকার্জার 74 রানের সুবাদে 7 উইকেটে 250 রান তোলে জিম্বাবুয়ে। জবাবে সফরকারীরা ভালো সূচনা করলেও ব্যর্থ হয় মিডল অর্ডার ব্যাটসম্যানরা। 185-তে 5 উইকেট পড়ে গেলে ব্যাট হাতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন মুশফিকুর রহিম। কিন্তু মুশফিকুর রহিম নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি 101 রানের এক দুর্দান্ত ইনিংস খেললেও দলকে দিতে পারেনি জয়ের স্বাদ। শেষ পর্যন্ত সফরকারীরা গুটিয়ে যায় 245 রানে। ম্যাচ সেরা হন মুশফিকুর রহিম। হাম্বানটোটায় সিরিজের তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে সফররত অস্ট্রেলিয়াকে 78 রানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। শ্রীলঙ্কা নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 287 রান করে। দলের পক্ষে সর্বোচ্চ 111 রান করেন উপুল থারাঙ্গা। অস্ট্রেলিয়ার পক্ষে ডগ বোলিঙ্গার 4 উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 47 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে করে 208 রান। অজিদের পক্ষে মাইকেল হাসি 63 রান করেন। লঙ্কানদের পক্ষে 5টি উইকেট নেন লামিত মালিঙ্গা। ম্যাচ সেরা হন উপুল থারাঙ্গা।
সকালে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। 15ই অগস্ট সমগ্র জাতির জন্য একটি শোকাবহ দিনে বিরোধী দলীয় নেত্রীর মিথ্যা জন্মদিন পালনের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদে ঘরমুখো মানুষের কষ্ট লাঘবে দ্রুত সড়ক মেরামত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। বাংলাদেশ ও ইউক্রেনের মধ্যে 5 বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষরিত। চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রয়োজনের সময় ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি করতে পারবে। ইউরো অঞ্চলের ঋণ সংকট নিরসনে একটি কার্যকর অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। এবং হারারেতে তৃতীয় একদিনের ম্যাচে জিম্বাবুয়ের কাছে 5 রানের পরাজয়ে সিরিজ হারল বাংলাদেশ। খবর শেষ হলো। খোদা হাফেজ।